গ্রাম ছেড়ে শহরে এসেছি। গ্রামে না আছে কোনো ভালো কলেজ, না আছে কোনো ভালো শিক্ষক। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য শহরে গিয়েছিলাম। শহর থেকে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে পারলেই আমি সন্তুষ্ট হতাম। কিন্তু আমি কোথাও থাকার জন্য ভালো কোনো হোস্টেল খুঁজে পাইনি। অবশেষে একটা পুরনো দোতলা বাড়ি পাই। দোতলায় শ্যাওলা জমে স্যাঁতস্যাঁতে হয়েছিল, প্লাস্টার অনেক জায়গায় ভেঙে গিয়েছে। সেখানে লাল ইটের ফাঁক দিয়ে অনেক বট গাছের শাখা বেরিয়ে গেছে। তবে বাড়ির এক পাশে মনোরম শাপলা বিল আর অন্য পাশে দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত দেখলে যে কারোরই মন প্রকৃতিপ্রেমিক হয়ে যায়। বাড়িটা শহরের শেষ মাথায় গ্রামের সীমানায় গিয়ে পড়েছে। আমি সাইকেলে চড়ে সেখান থেকে 40 মিনিটেই কলেজ যেতে পারতাম। আমাকে বাড়ির মালিক লজিং মাস্টার হিসেবে তার চিলেকোঠায় থাকার ব্যবস্থা করে দেন। এখানে বিদ্যুতের সুবিধা ছিল, থাকা খাওয়াও ফ্রি, বিনিময়ে তার ছেলেকে অঙ্ক পড়াতে হবে, এতটুকুই শর্ত। আমি এত ভালো সুযোগ পেয়ে তার হাতছাড়া করিনি। ট্রাঙ্ক নিয়ে সেখানে উঠে গেলাম। দুই পাশে দুটো জানালা, একটা দিয়ে শাপলা বিল দেখা যায়, অন্যটি দিয়ে দিগন্ত বিস্তৃত সরিষা ফুলের মাঠ। দুরাত লোডশেডিং থাকায় আমি হ্যারিকেন জ্বালিয়ে পড়াশোনা করি। তাতে সমস্যা হয়নি, দুদিক থেকেই ভালো বাতাস আসত। তৃতীয় রাতে আমি 12টা পর্যন্ত পড়ে যখনই ঘুমিয়ে যাব, ঠিক তখনই মালিকের বাসার কুকুরটা বেশ কয়েকবার ঘেউ ঘেউ করে ডাকা শুরু করলো। আমি ব্যাটারির টর্চ জ্বালিয়ে দেখতে গেলাম। কুকুরটা অস্বাভাবিক রাগান্বিত হয়ে তার গলার দই ছেড়ে সরিষা ক্ষেত বরাবর দৌড় দিল, ঠিক যেন কিছুকে ধাওয়া করছে। আমি খেয়াল করলাম সরিষা গাছের ঝোপের মধ্যে কুকুরটি দৌড়ে যাচ্ছে, আর তার সামনে 8 থেকে 10 বছর বয়সী একটা মেয়ে সাদা ফ্রক পরা অবস্থায় দৌড়ে পালাচ্ছে। এত ছোট একটা শিশু এখানে কি করছে, আর এত গতিতে কুকুরটা ধাওয়াই বা করছে কেন? এবং এত গতিতে ধাওয়া করার পরও তাকে কেন ধরতে পারছে না? আমি বুঝতে পারলাম না। আমি অনেক দূর পর্যন্ত টর্চ লাইট ধরে রাখি, কিন্তু একটা সময় সেই মেয়ে আর কুকুর কোনোটাই দেখতে পাই না। এরপর থেকে বাড়িওয়ালা তার বিদেশি কুকুরটিকে 3-4 দিন তন্ন তন্ন করে খুঁজেও পাননি। আমরা সবাই সরিষা ক্ষেতের ভেতরেও তাকে খোঁজার চেষ্টা করি, কিছু রক্তের ছিটা ছাড়া আর কিছুই পেলাম না। বাড়িওয়ালা তার ছোট বোনের বিয়ে অনুষ্ঠানের জন্য 1 সপ্তাহ আগেই পরিবার সমেত গ্রামে চলে গিয়েছিলেন। আমরা চিলেকোঠায় কেবল আমি আর নিচের একজন গার্ড, মজিদ ভাই। 3 দিন আগে মজিদ ভাই এই বাড়ির গার্ডের কাজ শুরু করেন। লোডশেডিং এর রাতে জ্যোৎস্নায় আমি বসে শাপলা বিলের জলরাশির ঝিলিমিলি দেখি। হঠাৎ ছাদের এক কোণা থেকে কয়েকটা কাকের শব্দে আমার মনোযোগ সেখানে সরে যায়। এই তো সেই বিদেশি কুকুর, কিন্তু সেটা মৃত এবং তা পচে গলে দুর্গন্ধ ছড়িয়েছে। কয়েকটা কাক মাংস ঠুক করে খাচ্ছে। আর ঠিক তখনই সামনে সাদা ফ্রক পরা সেই মেয়েটি একদম ছাদের কিনারায়। আমি তার পেছনটা দেখতে পাচ্ছি, কিন্তু মুখটা দেখতে পাইনি। তবে এবার বেশ ভয় পেয়ে গেলাম। রাত 1টা, আর সেখানে এই মেয়ে কিভাবে আসলো? আমি যখনই বললাম, তুমি কে, মেয়েটা ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেল। আমি তৎক্ষণাৎ সেখানে দৌড়ে গেলাম, কিন্তু ততক্ষণে মেয়েটির কোনো অস্তিত্ব পেলাম না। আমি আরো ভয় পেয়ে চিৎকার করে বাসার গার্ডকে ডাকতে থাকি। তিনি এসে আমাকে অভয় দেওয়ার চেষ্টা করেন। কুকুরটিকে আমরা সেই রাতেই মাটি চাপা দিয়ে দেই। সেদিন রাতে আমার ঘুম হয়নি। বারবার আমি দূরের সরিষা ক্ষেত থেকে কারোর কান্না আর আর্তনাদের শব্দ শুনছিলাম। জানি না কি হচ্ছে আমার সাথে। কুকুরের লাশ কিভাবে এখানে আসলো সেটাও আমি বুঝতে পারলাম না। এভাবে ভয় আর অনিদ্রার মধ্যে ফজরের আজানের পরপর আমি হঠাৎ ঘুমিয়ে পড়ি। পরদিন রাতে আমি ঘুমের ট্যাবলেট খেয়ে বিছানায় শুয়ে পড়ি। গভীর ঘুমে স্বপ্নে একজন হিন্দু তান্ত্রিক মহিলাকে দৌড়াতে দেখি। তার হাতে একটা রামদা, সেটা রক্তে ভিজে গেছে, আর সেই মহিলা আমার পেছন পেছন আমাকে বলি দেবার জন্য দৌড়ে আসছে। ঘুম ভেঙে যায়। ঘড়িতে রাত 3টা। আজকেও কিছু জ্যোৎস্না আছে।
আমি একটু রিল্যাক্স করার জন্য ছাদের কিনারায় গিয়ে সরিষা ক্ষেতের চারপাশটা ভালো করে দেখি। এখন ক্ষেতে আরো বেশি ফুল ধরেছে। কি যেন সাদা একটা অনেক দূরে নড়ে উঠল। আমি টর্চ ধরে দেখলাম কিছু নড়ছে। আলোতে দেখলাম একটা সাদা শাড়ি পরা মহিলা আর সেই মেয়েটি। মহিলার হাতে সেই রামদা যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। মহিলাটি ওই মেয়েটাকে ধাওয়া করছে। মেয়েটা জোরে জোরে চিৎকার করছে, বাঁচাও, আমাকে বাঁচাও। আমি ভয় পেলাম, এতটাই ভয় পেলাম যে আমার সারা শরীরে কাঁপুনি দিয়ে উঠল। আমি আতঙ্কিত হয়ে আর একটু নড়তে পারছিলাম না। মহিলাটা দা নিয়ে দৌড়ে আমাদের বাড়ির কাছে আসতে থাকে। এরপর শাপলা বিলের কিছুটা কাছে আসতেই সেই দা দিয়ে মেয়েটাকে একটা কোপ দেয়। মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়, চারিদিকে রক্ত ছিটকে পড়ে আর রক্তের ধারা শাপলা বিলে নেমে আসে। এবার আমি লাইট ধরেই মহিলার বিকৃত চেহারা দেখি। মুখে অসংখ্য কাটা ক্ষত, রক্তাক্ত চেহারা। আমি ভয় পেয়ে চিৎকার দেই। তখন হাত থেকে টর্চ লাইটটাও পড়ে যায়। আমি তৎক্ষণাৎ টর্চ লাইটটি উঠিয়ে আবার সেখানে ধরতেই দেখি কেউ নেই। যেন এক পলকে সব হাওয়ায় মিলিয়ে গেল। সে রাতে দরজা বন্ধ করে আমি চিলেকোঠায় ভয়ে লুকিয়ে থাকি। আমি ব্যক্তিগতভাবে ভূত প্রেতে বিশ্বাস করতাম না অতটা। আমি তখন ভেবেছিলাম যে আসন্ন পরীক্ষার চিন্তায় হয়তো আমার কোনো মানসিক সমস্যা হচ্ছে, যেমন স্কিজোফ্রেনিয়া বা এরকম ধরনের কোনো সমস্যা। তাই আমি একজন সাইকিয়াট্রিস্টের সাহায্য নেই। তিনি আমাকে কিছু ঔষধ দেবার পাশাপাশি বাসা পরিবর্তন করার উপদেশ দেন। কিন্তু আমার তখন সেটুকু সময়ও ছিল না যে বাসা পরিবর্তন করে নতুন বাসায় উঠব। এরপর কিছুদিন তেমন কোনো সমস্যা হয়নি। এদিকে বাড়ির মালিকও দিন 15 হলো আসেননি। হঠাৎ এক রাতে ফজরের আজানের কিছুটা আগে আমার চিলেকোঠার দরজায় কেউ জোরে জোরে নক করতে থাকে। দরজা খুলতেই দেখি বাসার গার্ড মজিদ ভাই। তিনি এতটাই আতঙ্কিত এবং ভীত যে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ফজরের আজানের পর তিনি কিছুটা শান্ত হয়ে আমাকে তার সমস্যার কথা খুলে বলেন। তার বর্ণনায় যেটা জানা যায়, মজিদ ভাই সে রাতে ডিউটিরত অবস্থায় বাড়ির পাশে শাপলা বিলে একজন মহিলাকে দেখতে পান। তখন রাত 12টা বেজে গেছে। প্রথমে দূর থেকে আবছা আলোয় তিনি অনুমান করেছিলেন যে হয়তো সেই মহিলা রাতে কাপড় ধোয়ার জন্য এসেছে। কিন্তু তখন প্রায় 2 ঘন্টা কেটে যায়। ওই মহিলা সেখানে সেভাবেই বসে থাকে। মজিদ ভাই খুব ভালোভাবে নজর দিয়ে দেখার জন্য বিলের কাছে চলে যান। তার টর্চের মৃদু আলোতে তিনি দেখার চেষ্টা করেন। কি ভয়ঙ্কর ব্যাপার! সাদা শাড়ি পরা ওই মহিলার পা উল্টো, আর তার হাতে মস্ত বড় এক রামদা। একটা ছোট মেয়ের লাশকে কুপিয়ে কুপিয়ে তার হাত পা মাথা সব পৃথক করছে। মজিদ ভাই ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করেছিলেন, আপনি কে? তৎক্ষণাৎ সেই অপয়া তার টর্চ লাইটের দিকে তাকিয়ে চিৎকার দেয়। ক্ষত বিক্ষত বিভৎস চেহারার সেই মহিলা একটা পিশাচের রূপ নেয়। সেটা তার দিকে রামদা নিয়ে ছুটে আসে। তিনি প্রচন্ড ভয় পেয়ে সর্ষে ক্ষেতের মাছ বরাবর দৌড়াতে থাকেন। তিনি যতই দৌড়াতে থাকেন ততই দিক হারিয়ে ফেলেন। সরিষা ক্ষেতের কোনো সীমানা পান না। তবুও ভয়ঙ্কর পিশাচ তার পিছু নিতে থাকে। একটা সময় তার হাত থেকে টর্চ লাইটটা মাটিতে পড়ে যায়, কিন্তু তাতেও রক্ষে নেই। সেই শয়তানটা তার পেছনে ছুটতেই থাকে। তিনি হঠাৎ সরিষা ক্ষেতের মাঝখানে একটা আলোর উৎস দেখে সেখানে ছুটে যান। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, তিনি যে টর্চ লাইটটা ফেলে এসেছিলেন সেটা আবার তার সামনে পড়েছিল, আর সেটার আলোই দূর থেকে তিনি দেখছিলেন। অর্থাৎ তিনি বারবার ঘুরে ফিরে একই রাস্তায় এসেছিলেন। এবার আর কোনো উপায় না পেয়ে মজিদ ভাই জোরে চিৎকার করতে থাকেন। কিছুক্ষণ পর একটা ছোট সুন্দর মেয়েকে দেখতে পান। সেই মেয়েটিকে তিনি ফলো করতে থাকেন এবং এক পর্যায়ে তিনি বাসায় ফিরে আসতে সক্ষম হন। মজিদ ভাইয়ের ঘটনা শোনার পর আমি 2 2 4 মিলিয়ে ফেলি। তখন আমারও মনে হতে থাকে হয়তো এখানে কোনো প্যারানর্মাল সমস্যা আছে। পরদিন আমরা মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করি। তিনি ওই এলাকার একজন প্রবীণ পীর সাহেবের দরগায় আমাদের নিয়ে যান। আমরা পীর সাহেব জনাব সাবের হুজুরের কাছে সব ঘটনা খুলে বলি। তিনি আমাদের কথা শোনেন এবং জায়নামাজে বসে ধ্যান শুরু করেন। কিছুক্ষণ পর তিনি আমাদের ডেকে জিজ্ঞেস করেন আমাদের মধ্যে কেউ তুলা রাশির জাতক কিনা।
আমরা দুজনেই তুলা রাশির জাতক। একথা শুনে তিনি আমাদের যা বলেন তা হলো এমন: আপনারা যে বাড়িতে থাকছেন তা পূর্বে একটা শ্মশান ছিল। ওই বাড়ি যেখানে স্থাপন করা হয় সেখানে পূর্বে একটা বাবলা গাছ ছিল। সেই গাছের নিচেই একজন নারী তান্ত্রিক বসবাস করত। চিরযৌবন ও অমরত্ব লাভের জন্য তন্ত্র সাধনা করত। সাধনা সফল করার জন্য বিশেষ বিশেষ তিথিতে তাকে 7টা শিশুকে বলি দিতে হয়েছিল। বলি দেবার আগে সে স্বপ্নে সেই শিশুর সম্পর্কে জানতে পারত। সে তার পিশাচ ও প্রেত চালান দিয়ে ওই সব শিশুদের সম্মোহিত করে নিজের ডেরায় নিয়ে আসত। এরপর নির্দিষ্ট সময় তাদের বলি দিত। এভাবে সে 6টা শিশুকে বলি দেয়। কিন্তু যেদিন শেষ বলি দেবার চেষ্টা করে সেদিন গ্রামের কিছু লোক তাকে সেখানেই থামিয়ে দেয়। এরপর গ্রামের জমিদার তাকে সেই বাবলা গাছের নিচে বেঁধে কঠিন শাস্তি দেয়। কিন্তু গ্রামের মানুষ তাতেও সন্তুষ্ট হয় না এবং তারা সেই মহিলাকে সেখানেই পিটিয়ে মেরে ফেলে। তারপর তাকে সেই গাছের নিচেই মাটি চাপা দেয়া হয়। এই বাড়িটা সেই বাবলা গাছের ওপরেই করা হয়েছিল। কিন্তু সে আপনাদের পেছনে লেগেছে অন্য কারণে। সে অতৃপ্ত, তাই সে তার কাজ শেষ করার জন্য একটা তুলা রাশির জাতক খুঁজছে। কিন্তু যে কোনো কারণেই হোক আপনাদের ক্ষতি হয়নি। আর আপনারা যেসব শিশুদের দেখছেন তারা ভিকটিম। কিন্তু আমি বুঝতে পারছি না যে সে মারা যাবার পরেও কেন সাধনা পূর্ণ করতে চায়। সে তার বশীভূত প্রেত পিশাচ দিয়েও আপনাদের ক্ষতি করতে চেয়েছিল। উল্লেখ্য, এখন বছরের সেই উপযুক্ত তিথি চলছে যখন তান্ত্রিকরা বেশি নরবলি দিয়ে থাকে, কারণ এখন অধিকাংশ গ্রহ নক্ষত্র প্রায় কাছাকাছি অবস্থান করছে। তাই হয়তো এই অশুভ শক্তির সক্রিয়তা বেড়েছে। তবে কিছু তাবিজ দিয়ে দিলাম, এগুলো সাথে রাখবেন আর 2 দিন পর আবার আসবেন। কিন্তু আমরা একটা ব্যাপার বুঝতে পারিনি যে আমাদের বাড়ির মালিক দীর্ঘদিন যাবৎ বাইরে আছেন কেন, এখনো ফিরছেন না কেন। আমরা 2 দিন পর খবর নিয়ে জানতে পারি যে বাড়ির মালিক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেন। সেখানে মালিকের ছোট ছেলে ও বোন বাদে সবাই নিহত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পীর সাহেব ওখানে যেতেই তিনি অগ্রিম আমাদের দুর্ঘটনার বিষয়ে একটি চাঞ্চল্যকর তথ্য দেন। মালিক যখন গাড়ি নিয়ে ফিরছিলেন তখন মাঝ রাস্তায় তারা একজন সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পান এবং সে রাস্তার মাঝেই তাদের দিকে দা দিয়ে আক্রমণের উদ্দেশ্যে এগিয়ে যায়। তৎক্ষণাৎ ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মজিদ ভাই জানতে চাইলেন যে ওই মহিলা কি সেই অতৃপ্ত মহিলা তান্ত্রিকের প্রেত কিনা। পীর সাহেব বললেন, এটা সেই অতৃপ্ত তান্ত্রিকের আত্মাই। হয়তো তার কোনো ক্ষোভ থেকে সে এমনটা করেছে। আমিও মজিদ ভাই পীর সাহেবের কথার সত্যতা যাচাইয়ের জন্য বাড়ির মালিকের বোনের সাথে যোগাযোগ করি। কি অবাক কাণ্ড, ঘটনাটা সত্যিই মিলে যায়। এরপর থেকে আমি নতুন বাসা খুঁজতে থাকি এবং মজিদ ভাই ও পীর সাহেব ওই সমস্যার একটা সমাধান করার চেষ্টা করেন। আমি যে কয়দিন ছিলাম, মধ্যরাতে কখনো কান্নার শব্দ, আবার কখনো বাঁচাও বাঁচাও এমন চিৎকারের শব্দ শুনেছি। এরপর আমি নতুন একটা হোস্টেল পাই এবং সেখানে শিফট করি। এর প্রায় 5 বছর পর হঠাৎ কাকতালীয়ভাবে আমার দেখা হয় মজিদ ভাইয়ের সাথে। তার কাছ থেকে জানতে পারি যে বাড়ির মালিকের ছোট ছেলেটি একদিন নিখোঁজ হয়ে যায় এবং 5 দিন পর তার মাথাবিহীন লাশ শাপলা বিল থেকে উদ্ধার করা হয়। কিন্তু তারপর মালিকের বোন যতদিন ছিলেন ততদিন তিনিও বিভিন্ন সমস্যা ফেস করেন। শেষে পীর সাহেবের সহায়তায় ওই বাড়ির গোসলখানার নিচ থেকে খোদাই করে একটা কঙ্কাল উদ্ধার করা হয়। পীর সাহেবের কথা অনুযায়ী এটা সেই মহিলা তান্ত্রিকের কঙ্কাল। এরপর সেসব নিয়ে একজন হিন্দু পুরোহিতের মাধ্যমে পুড়িয়ে তার শ্রাদ্ধ করে পিণ্ডদান করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাড়ির ছোট ছেলেটিকে রক্ষা করা যায়নি। 5 বছর পর সব শুনে আমি খুব কষ্ট পেলাম।
সুন্দর কখনো কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করে। অপরূপ সুন্দর সরিষা ফুলের ক্ষেত কিংবা শাপলা বিল কখনো কখনো সৌন্দর্যের আড়ালে ভয়ঙ্কর অতীতকে লুকিয়ে রাখে। ঘটনাটি ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমার কাছে আরও ঘটনা আছে, যদি সুযোগ পাই পাঠানোর চেষ্টা করব। রিফাত হাসান লিখেছেন ময়মনসিংহ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।